আসসালামু আলাইকুম। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, যারা ইতিমধ্যে বিডি হালচালকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্টস করে আমার পাশে আছেন, আমাকে উৎসাহিত করছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। ভালোবাসা সবার জন্য। তো শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচনা। বন্ধুরা, আমরা অনলাইনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে নিশিকে নিয়ে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। হ্যাঁ, যিনি করেছেন তিনি আমাদের অতি পরিচিত মরিয়মের বাবা। হ্যাঁ বন্ধুরা, মরিয়মের বাবা নিশির একটা কল রেকর্ড ফাঁস করেছে। যদিও সেই কল রেকর্ডে ফাতেহা নিজেই বলেছে যে আমি জানি এই কল রেকর্ডটা আপনি ফাঁস করে দিবেন, কল রেকর্ড নিয়ে আপনি একটা ভিডিও বানাবেন। আপনি এই কথাগুলো জানার পরও কেন, কোন উদ্দেশ্যে নিশি এই কল রেকর্ডটা ফাঁস করলো ঠিক বাংলাদেশে আসার পূর্ব মুহূর্তে? এবং সে বলেছে ওই ভিডিওতে আমি বাংলাদেশে আসছি। তবে কি ইচ্ছাকৃত করেই এই কল রেকর্ড কিংবা এই কলটা দেওয়া নিশিকে ইচ্ছে করেই এই কল রেকর্ড করেছে? কারণ দেশে আসলে কি ঘটবে এবং দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে যে নিশি দেশে আছে, নিশি কি করছে, নিশির সঙ্গে এই যে লোক কল রেকর্ড ফাঁস করেছে তার এক্স বয়ফ্রেন্ড কি করছে, তাকে প্রতিশোধ নিল কিনা, কিংবা খুব কায়দা করে এক্স ফ্রেন্ডকে জানানো যে সে দেশে আসছে। কারণ জানি তার এক্স ফ্রেন্ড যদি ভালো কথা বলে সেটাও রেকর্ড ফাঁস করবে। তাই খারাপ ভাষায় কথা বলে জানিয়ে দেওয়ার এপাশে রেকর্ড ফাঁস করলেও তার পজিটিভ কিছু উঠে আসবে যে আমি রাগান্বিত হয়ে তাকে কল করেছি, আমি খারাপ ভাষায় তাকে কল করেছি, আমি এগুলা জানাতে চাইনি। এসব কিছু মানে খুব কায়দা করে তার এক্স ফ্রেন্ডকে জানানো যে আমি দেশে আসছি হলে হতেও পারে। কারণ একজন এক্স বয়ফ্রেন্ডকে, কিংবা শোনা যায় যে তার এক্স হাজবেন্ডও কয়েকদিনের জন্য না কয়েক ঘন্টার জন্য এরকম যেন একটা বিয়েও তারা করেছিল, যেটা তার এক্স বয়ফ্রেন্ড দাবি করে যে সে তারা বিয়েও করেছিল। তো সেই এক্স হাজবেন্ডের নাম্বারে ঠিক বাড়ি আসার, দেশে আসার আগে, মালয়েশিয়া থেকে দেশে আসার আগে কোন সাহসে এই মহিলা নিশি কল করে? বুঝতেই হবে এখানে উদ্দেশ্য আছে। দুটো উদ্দেশ্য, একটা হলো কায়দা করে এক্স হাজবেন্ড কিংবা বয়ফ্রেন্ডকে জানানো যে আমি দেশে আসছি, কিংবা ভিউয়ার্সদেরকে আগ্রহ বাড়ানোর জন্য, মানে ডলার কামানোর জন্য, ভিউয়ার্সদের ওই যে হুমড়ি খেয়ে পড়ার জন্য তার এসব একটা নাটক হলে হতেও পারে। কারণ তাদের জীবন তো নাটকের চেয়েও নাটকীয়। তো বন্ধুরা, এই যে আমি বলবো নিশি কিছু তথ্য কিন্তু খুব সুন্দর করে তার ভাইকে বাস দিয়েছে। সে জানে এটাও হতে পারে যে এই কল রেকর্ডের মাধ্যমে পুনরায় একটা বাস হয়ে গেল বাপ্পি, তিশা এবং এই যে কলাবতী তানজিলা। সে বলেছে তার ভাবির বিয়ে হয়েছে 8-9 সালে, অর্থাৎ 8-9 সালে যদি একটা লোকের বিয়ে হয়ে থাকে তাহলে আজ তার, হ্যাঁ 2008-9 যদি বিয়ে হয়ে থাকে 2025 সালে তার বিয়ের বয়স চলছে 16+। তাহলে তানজিলার বয়স কি 14? কারণ গর্ভবতী হতে হলে একটা মেয়ের কয়েক মাস এবং কয়েক মাস পর সাথে সাথে, আমি ধরে নিলাম সাথে সাথেই সেই বাসর রাতেই তানজিলা পেটে এসছে। আমি বলতে বাধ্য হচ্ছি বাংলা ভাষায়, মানে আমাদের এই যে নানি, এই যে ডিজিটাল নানি কাঙ্গালি নানি তিশা কি করেছে, কাঙ্গালি নানি তিশা প্রেগনেন্ট হয়েছে বাসর রাতেই বাপ্পির। তারপরেও তো তানজিলার বয়স চলে আসে 15 বছর, অর্থাৎ তানজিলার বিয়ে হয়েছে 13 বছরে, তানজিলা ম্যাট্রিক পাস করেছে 10 বছরে, তানজিলা 10 বছরও না 8 বছরে। তাহলে এতেই কি প্রমাণিত হয় না তানজিলা বাপ্পির মেয়ে নয়? আবারও কিন্তু নিশি প্রমাণ করলো যে তানজিলা বাপ্পি তিশার বায়োলজিক্যাল মেয়ে নয়, এটা কথিত। এবং এটা হলো একটা মানে পরিচয়হীন মেয়ে, যাকে স্বীকৃতি এই তিশা মানে বাপ্পির পরিবার, নিশির পরিবার দিয়েছে। তাই তো আপনাদের কলাবতী এত বাবার স্বীকৃতি, বাবার ঋণ সে পরিশোধ করতে পারবে না। সে কথায় কথায় বলে দেয় আমার বাবা আমার জন্য যা করেছে তা কেউ করে না। তাই তো সে বাবার এই যে পরিচয়হীন মেয়েটাকে সমাজে বাবা হিসাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে। বাপ্পি যেখানে যায় সেখানে বাপ্পির পরিচয় দিতে পারে, কাগজ কলমে সেখানে সে বাপ্পির নাম লিখতে পারে, সমাজে সে মুখ উঁচু করে বলতে পারে বাপ্পি আমার বাবা। এই জিনিসটার জন্যই কিন্তু এই তানজিলা কত
কথায় কথায় একটা কথাই বলে যায় যে আমার বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, আমার বাবা আমার জন্য যা করেছে। বন্ধুরা, ক্লিয়ার হলো তো যে তানজিলা পরিচয়হীন এবং বাপ্পির স্বীকৃতি দান করা এই তানজিলা। দ্বিতীয় কথায় আসুন, যাওয়া যাক নিশে আরেকটি কথা ফাঁস করেছে, সেটা হলো তার ভাই বিয়ে করার সময় নাকি বলেছে তার বাবা না মাকে যে বিবিএ পড়ছে, না কি এরকম একটা কি জানো বিবিএ না এমপিএল কি বলেছে, না এমবিএ পড়ছে এরকম কি একটা বলেছে, এমবিএ পড়ছে মেবি বলেছে যে এমবিএ পড়ছে। এমবিএ অর্থ জানে ওই তিশা? যাই হোক, শিক্ষিত মেয়ে এমবিএ পড়ছে, স্বাভাবিক শ্বশুর মেনে নিয়েছে। বাবার আর্থিক অবস্থা যদি একটু অসচ্ছলতা থাকে, তাও শিক্ষিত মেয়ে যেহেতু গার রং ফর্সা দেখে পছন্দ হয়েছে, যাই হোক শ্বশুর নামানার মধ্যেও মেনে নিয়েছে। কিন্তু যখনই শ্বশুর এই যে তাকে বাজারের একটা লিস্ট লিখতে দিল তিশাকে, তিশা সেই আলু পেঁয়াজ রসুন ঝাল ইত্যাদি বাংলায় লিখতে পারলো না, তখনই ধরা খেলো যে এই যে তিশা গণ্ড মূর্খ, যেখানে এমবিএ করছে সেই মেয়েকে না লিখতেই পারে না যে আলু পেঁয়াজ রসুন নাম বাংলায় এগুলা লিস্ট বাজারের লিস্ট লিখতে পারছে না। তখনই তার বাড়ির লোকজন ধরে নিল যে কোথায় কি উচ্চশিক্ষিত, কোথায় এমবিএ, কোথায় এমফিল, কোথায় বিবিএ, সব ভুয়া এবং চাপাবাজি, তিশা গণ্ড মূর্খ। এটা কিন্তু নিশি বলেছে যে আমাদের কাছে আমাদের ভাই যেভাবে প্লেস করেছে, উপস্থাপন করেছে, ভাবির পরিচয় দিয়েছে, আমরা সেটাই আপনাকে বলেছি। অর্থাৎ তার বয়ফ্রেন্ড বলেন আর এক্স হাজবেন্ডই বলেন, তার কাছে এটা বলেছে। মানুষ যেমন গল্প দেয় তার এক্স যে আমার ভাবি এই পড়ছে ওই পড়ছে, আমাদের কাছে এই ওই, যাই হোক পরে যখন ধরা পড়েছে সেটাও বলেছে। তো এই হলো তিশার কাজ। ব্যাপারটা শুধু মানে হাস্যকর না, তিশা যে কত বড় চাপাবাজ ধান্দাবাজ। শুধু তিশার কথাই বলবো না, বলবো এই যে বাপ্পির কথা। বাপ্পি এসে মাঝে মাঝে যে দর্শকদের যে ধোলাই দিয়ে কথা বলে, দর্শকদের যে বাজে বাজে কথা বলে, এই কথা বলার রাইট বাপ্পিকে কে দিয়েছে? তুমি পাবলিক প্লেসে এসে নাটক করবে, তোমার ঘরের ফ্যামিলির ব্যবসা করবে, তুমি এসে তোমার ব্যক্তিগত কথা তুলে ধরবে, নাটক করবে, আর সেই নাটকের রিপ্লে দিতে গেলে তুমি উল্টাপাল্টা দর্শকদের ঝাড়ি দিবে। এত বড় সাহস হয় কি করে? আর সেই সাথে দর্শকদেরও বলি, আপনারাই বা কি করে এই মানে ইউটিউবারদের আপনারা সহায়তা করছেন, তাদেরকে দেখে দেখে ডলার দিচ্ছেন। বাপ্পি কি করে, বাপ্পি কি কাজ করে? এই যে উপরে স্ক্রিনের প্রতিটা স্ক্রিনের লেখাটা একটু দেখবেন, ছবিগুলো একটু দেখবেন, যে এই যে কলাবতী তানজিলা তার হাজবেন্ডকে বলে যে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, বাট ফাইনাল ইয়ারের পরীক্ষা তখন তো পরীক্ষা দিতে যায় না। কিছুদিন আগে অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা গেল, তখন কিন্তু আমরা সাকিবকে দেখিনি পরীক্ষার কোনো নাটক করতে। বাট যখন পরীক্ষা ছিল না, তখন সাকিব নাটক করছে যে পরীক্ষা দিতে যাচ্ছে। আর এই যে তানজিলা, সে ইন্টার পাস করেছে কিনা জানি না, কিন্তু সে মানে যে ম্যাট্রিক পাস করেছে, এসএসসি এবং এইচএসসি দুটোই কিন্তু অটো পাস করেছে। হ্যাঁ, একটা করোনাকালীন আর একটা বোধহয় বন্যার জন্য, দুটোই কিন্তু অটো পাস না হলে এও কিন্তু গণ্ডমূর্খ। এই যে ওই যে কথা চিবিয়ে দু একটা ইংলিশ ছাড়ে, দেখেছেন কিছুদিনের মধ্যেই ও কিন্তু ভালো কন্ট্রোল ক্ষমতা আছে, পাওয়ার ক্ষমতা আছে কোনো কিছু অনুকরণ করার। আর এগুলা সাধারণত থাকে যারা মানে আছে না 420 টাইপের লোকজনের কিন্তু কন্ট্রোল ক্ষমতা, কোথাও গেলে কোনো একটা কিছু কন্ট্রোল, কথা বলার স্টাইল কিংবা সেখানে কালচারের তা খুব কন্ট্রোল করার ক্ষমতা থাকে। কারণ ঠকবাজ লোকদের এটা একটা বাড়তি গুণ বলতে পারেন। তো এই যে তানজিলা কয়েক মাসে কিন্তু সে এখন পাবনার ভাষা খুব সুন্দর করে বলতে পারে এবং আঞ্চলিক ভাষা দিয়েছে না, হয়ে গিয়েছে, ভালোই হয়েছে, হ্যাঁ এরকম করে কথা বলে। তো মাঝে মাঝে আবার যখন দাঁত এরকম করে মেচিয়ে দাঁতের সঙ্গে দাঁত পিষে কথা বলে, তখন আমার খুব হাসি পায় যে জঙ্গল পদ্মাচর অশিক্ষিত মূর্খ পেটের ঘরে তোর জন্ম। ওই যে লোকে বলে না, একটা শিক্ষিত মা দেন একটা শিক্ষিত সন্তান উপহার পান। তো এই ভালো সন্তান তিশা দিবে কি করে? তিশা তো নিজেই গণ্ডমূর্খ, তিশা তো নিজেই ভালো মানা, তিশা তো নিজেই শিক্ষিত মানা, সে দেশকে কি করে একটা ভালো সন্তান উপহার দিবে? তাহলে
একটা শিক্ষিত মাই তো পারে একটা ভালো সন্তান উপহার দিতে। এই যে তিশা বর্তমানে যে কর্মকাণ্ডগুলা করে বেড়াচ্ছে, সে কি করছে, সে তার আশেপাশের যত, তার আশেপাশে বলতে তার এই যে বাপ্পি আর তিশার কিন্তু এই যে 4-5 জন লাঠিয়াল, গ্রামের যে লাঠিয়াল তাগড়া জোয়ান কালো নিগ্রো টাইপের যারা থাকে, একটু তাগড়া জোয়ান, এরা কিন্তু একটু লাঠিয়াল গুন্ডা টাইপের হয়, আমি আগের ভিডিওতে এটা বলেছি, সেইগুলা পালছে। অর্থাৎ ওই যে পাখির বাবা, আখির বাবা, ওই ছায়ার বাবা, পাপিয়ার বর, এরা কিন্তু ওই টাইপের। এদের কিন্তু ওই এলাকাতে মোটামুটি একটা গায়ের শক্তি, পালোয়ান মারামারি করলে কেউ পারে না, একটু গন্ডা গন্ডা ভাব আছে, গন্ডা গন্ডা ভাবে চলে। এগুলা গ্রামের একটা মানে বাড়ির যদি 4-5টা ছেলে থাকে তাগড়া জোয়ান, এরকম একটা ভাব তাদের মধ্যে অটোমেটিক চলে আসে। আর সেটাই কিন্তু এই নাজমুল, বাপ্পি আর তিশা পালছে। এদেরকে ওই যে ছিটে ফাটা খাবার দিয়ে থাকে, বিভিন্ন রকম বাড়তি খাবার, পচা খাবার, বাসি খাবার, চাকর বাকরদের যেরকম দিয়ে থাকে, সেই খাবারগুলো এদের মাঝে বিলি বাটোয়ার করে মুখে মোটামুটি মধু ছড়িয়ে এদেরকে সবসময় কন্ট্রোল করে থাকে মহিলাদের, তিশা, এবং পুরুষদের ও তিশাই করে থাকে। মাঝে মাঝে বাপ্পি টাকা পয়সা লাগলে কোথাও যেতে হলে এদের মাধ্যমে সেই শক্তিটা পেয়ে থাকে। অর্থাৎ লাঠিয়াল পালছে এই তিশা বাপ্পি। আর তিশা কি করছে, সেই লাঠিয়ালদের ছেলে মেয়েদেরকে নিয়ে সে মজা মাস্তি করছে, তাদের লেখাপড়া নাই, তাদেরকে নিয়ে কমেডিয়ান ভিডিও বানাচ্ছে। তিশা এই যে বাড়তি উঠতি বয়সী ছেলে মেয়েদের নিয়ে যেসব ভিডিও বানাচ্ছে, সেগুলি আসলে দেখার মতো না সমাজে। আসলে বলবোটা কি, কাদেরকে বলবো, আপনাদের সচেতনতা করে তো লাভ নেই। আপনারা মুখে বলেন যে আমরা শালীনতা ভিডিও দেখি, বাট শালীনতা যেসব ভিডিও তৈরি করা হয় না, সেখানে কোনো ভিউয়ার্স কিংবা ডলার কামানোর খুবই নগণ্য থাকে উপস্থিত ভিউয়ার্সরা। বাট যে জায়গায় ওই যে জায়গায় দুর্নীতি থাকে, যে জায়গায় অশ্লীলতা থাকে, সেসব জায়গায় কিন্তু লক্ষ লক্ষ ভিউয়ার্স, মিলিয়ন ডলার, হাজার হাজার ভিউয়ার্স হয়ে তাদেরকে ডলার কামানোর এবং তাদেরকে সেই সব কাজ করার উৎসাহিত করছেন। ভালো ভিডিও তো আপনারা দেখেন না। তাই যাদের খুব ডলার দরকার, যাদের ডলার ছাড়া চলে না, যাদের ইনকাম ইউটিউব, যারা ইনকাম মনে করে যে ইউটিউব ছাড়া আমি অচল, আমার কোনো যোগ্যতা নেই, তারা তখন অশ্লীল পথ বেছে নেয়, কারণ তাদের ডলার দরকার, জীবন চলা দরকার। এই যে বাপ্পির ক্ষেত্রেও তাই। বাপ্পি কেন, পুরো বাইদানি পরিবার, পদ্মাপাড়ে যত ইউটিউবার আছে, এদের কোনো ক্ষমতা নেই কিছু করে খাওয়ার। ইউটিউবই এদের একমাত্র পথ, একমাত্র অবলম্বন। তাই এরা ডেলি ব্লকের নামে নাটক করছে, বাজে বাজে ভিডিও প্রদর্শন করছে, আপনাদেরকে সবসময় ব্যতিব্যস্ত রাখছে কোনটা দিয়ে আপনাদের ধরা যাবে, কোনটা দিয়ে ভিউয়ার্স ধরা যাবে, ডলার কামানো যাবে, সেই সব মানে কন্টেন্ট তারা তৈরি করে আপনাদেরকে মাতিয়ে রাখছে। তো আপনারাই এর জন্য দায়ী, তারা নয় আমার দৃষ্টি থেকে, কারণ তারা করছে টাকার জন্য। আর আপনারা তাদেরকে এই যে তারা যা করছে, মনোরঞ্জন দিচ্ছে, নাটক করছে, এগুলো দেখতে আপনারা ভালোবাসেন। বাট গ্রামের সিন যদি দেখায়, রান্না বান্না দেখায়, শালীনতার সাথে ভিডিও করে, তাহলে কিন্তু আপনারা দেখেন না। তাই এসব ভিডিও, মনোরঞ্জন করার ভিডিওকে আপনাদেরকেই বর্জন করতে হবে বন্ধুরা। এবার চলে আসেন আবার নিশির কথায়। নিশির সেই কথা, মানে সেই যে ভিডিওটা তার ফাঁস হয়েছে কল রেকর্ড, সেখানে সে বলেছে যে আমার সংসার মনে করো না যে শুধু ইউটিউব দিয়ে চলে, আমার হাজব্যান্ড এ করে ও করে। আমি বলবো তোমার হাজব্যান্ড কি করে না করে সেটা বড় কথা নয়, তোমার হাজব্যান্ড লোভী, তোমার হাজব্যান্ড লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু তোমার টাকা তুমি ইউটিউব থেকে ইনকাম করবে, তুমি যে নগদ টাকার ডলার ইনকাম করছো, এই লোভটাও তোমার হাজবেন্ড কিন্তু ছাড়তে পারছে না। তাই তার যদি ব্যক্তিত্ব থাকতো, তার যদি কাণ্ডজ্ঞান থাকতো, তার যদি আত্মসম্মান বোধ থাকতো, তাহলে তোমাকে ভিডিও করা থেকে অনেক আগে, আরও 4 বছর আগে তোমার কল রেকর্ড, তোমার চরিত্র, তোমার ভিডিও, তোমার এক্স হাজব্যান্ড এবং এক্স লাভার নিয়ে যেসব ভিডিও, তুমি যদিও বলছো ফেক ভিডিও, কি যেন আশিকটা কি তার সঙ্গে, এবং কল রেকর্ড তোমার হাজব্যান্ড, তোমার এক্স বয়ফ্রেন্ড, এগুলো যখন বের হয়েছে, তখনই তোমার হাজব্যান্ড ক্লোজ করে দিত তোমার এই অনলাইন জগৎ। আর তুমি যদি অনলাইন জগৎ ক্লোজ করে এইসব বাইদানিদের, তুমি তখন ভেবেছো যে আমার সাপোর্ট দরকার, তাই তুমি এক এক করে বাইদানিদের সবাইকে আসার লাইনটা তুমি করে দিয়েছো। তুমি মনে করছো যে যত ইউটিউবার আছে সব তোমার একটা ব্রাড ইউটিউবার জগৎ, তাই তুমি হয়তোবা তোমার এক্স বয়ফ্রেন্ড কিংবা এক্স হাজব্যান্ডকে চাপানোর জন্য তুমি তোমার ভাবির বোনদের এই জগতে এনেছো। যদিও ভাবির বোনদের আনার পিছনে তিশা দায়ী না তুমি দায়ী, আমরা ক্লিয়ার না। তারা কিন্তু এক ভিডিওতে বলেছিল তোমার অবদানের কথা, জানি না কার অবদান। যাই হোক,
মূল সূত্র তুমি, এটা মানতেই হবে। তুমি তোমার ভাবিকে এনে দিয়েছো, পরবর্তীতে ভাবি নিশ্চয়ই তার বোনদের আনার সময় তোমাকে সলা পরামর্শ দিয়েছে, বোনরা আবার তার বান্ধবীদের এনেছে, চাচাতো মামাতো খালাতো যে যেখানে আছে মোটামুটি ইউটিউব জগতে এখন তোমরা বিরাট একটা অংশ হয়ে গিয়েছো। তো বন্ধুরা, যেটা বলতে চেয়েছি যে নিশ্চি যতই বলুক যে সে তা ইউটিউবের টাকা দিয়ে চলে না, কিন্তু ইউটিউবের টাকা দিয়ে বিলাসিতা করে। ইউটিউবের টাকার উপর লোকটা তার এতটাই বেশি যে এত কিছু মানহানি হলো, তাদের মধ্যে আত্মসম্মান বোধ এতটাই কম, এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, তারপরেও এই নিশি এবং নিশির হাজবেন্ড অনার্গল ভিডিও দিয়েই থাকে এবং চেহারা দেখিয়ে থাকে। আমার খুব অবাক লাগে, একটা শিক্ষিত, একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের লোক হলে সে কি করে তার বউকে অ্যালাউ করে এত সব হবার পর। যদিও দুটো বাচ্চা হয়ে গিয়েছে, এখন অন্য কিছু ভাবতে বলছি না, কিন্তু ভিডিও বন্ধ করার, ইউটিউব চ্যানেল বন্ধ করার কি এতটুকু নখ ওই কি যেন নাম লোকটার, তুহিন, হ্যাঁ তুহিন লোকটাকে দেয় না? নিশির বরের নাম তুহিন। আরও অবাক হই যে লোকটা কল রেকর্ড ফাঁস করেছে, সেই লোকটাই বা কেমন? সেই লোকটা দুটো মেয়ে আছে, সেই লোকটা কি বোঝে না যে আমার মেয়েটাকে আমি কাছে আনতে চাই? আদালত আমার ভিডিওগুলো দেখছে, আদালত যখন দেখছে আমি এমন রোল করি, এমন ভঙ্গিমা করি যেগুলো দেখে আদালত মানে সিদ্ধান্তহীনতায় ভোগে যে এর সঙ্গে বাচ্চা কতটুকু নিরাপদে থাকবে, এর সঙ্গে তার মেয়ে দিলে কতটা ভালো থাকবে। কারণ লোকটার প্রতিটা ভিডিও শুরু হয় খুব কুৎসিতভাবে এবং শেষও হয় কুৎসিতভাবে। কথা বলার ভঙ্গিমা, তাদেরকে নিয়ে রোস্টিং করা হোক, আমরাও তো করে থাকি, শালীনতার সাথেও তো কথা বলা যায়, বাট ঝাড়ু ছুরি কাঁচি ইত্যাদি নিয়ে সে ভিডিওতে আসে, উগ্রতার সাথে কথা বলে, খারাপ কথা বলে। এগুলা আসলে আদালত দৃষ্টি আকর্ষণ করছে। এই যে আদালত তার মেয়েটাকে সঙ্গে দেখা করতে দেয় না, হ্যাঁ তার কাছে রাখতে না দিক, দেখা করতে দেওয়া কিন্তু খুব সিম্পল বিষয়। এটা কিন্তু কোনো মানে নিশি বলেছে যে মেয়েকে কাছে আনার ভান করেন, আমার কাছেও তাই মনে হয়, ভানের মতোই মনে হয়। কারণ কোনো ব্যাপার না যে মেয়ের সঙ্গে সপ্তাহে মাসে 2-1 দিন দেখা করা, সপ্তাহে 1 দিন দেখা করা, মাসে 2 দিন দেখা করা কোনো ব্যাপার না আদালত থেকে। বাট এই লোকটার আচরণ, উদ্ভট কিছু কথাবার্তা, উদ্ভট আচরণ দেখে, শুধু তাই নয়, এই লোকটা কিন্তু একটার পর একটা নারী আসক্ত, যেটা সে নিজ মুখেও বিভিন্ন ভিডিওতে বলেছে এবং নিশিও বলেছে। এটাও কিন্তু একটা কারণ, বিভিন্ন কারণ, মানে সে নিজেই নিজের মেয়েকে আনার পথ বন্ধ করে দিয়েছে। আইন সোজা নয়, আইন নিজস্ব গতিতে চলে, আইন একটা মানে কি বলবো, একটা সহজ সরল পথ চায়, আইন সবসময় প্রমাণ চায়। সেই প্রমাণটা এই লোকটা নিজ হাতে দিয়েছে যে সে খারাপ, সে চরিত্রহীন। সাথে এই যে যারা যারা মেশে তার সঙ্গে, তারা প্রত্যেকে চরিত্রহীন। নিশি চরিত্রহীন, চরিত্রহীন সাবিনা। এই যে সাবিনার পরিবার যদি ভালো হতো তাহলে জেনে শুনে এই ননদ অর্থাৎ এক্স যে হাজবেন্ড কিংবা প্রেমিকা কিংবা বয়ফ্রেন্ড যেটাই ধরেন না কেন, তার সঙ্গে কি করে পারলো তিশা সম্পর্ক গড়ে দিতে সাবিনার সঙ্গে? এটা কি উচিত হলো? এই যে শুনতে পাই যে রড দিয়ে মেরেছিল, যদিও রড দিয়ে মেরেছিল, আবার শুনতে পাই আশিকের সঙ্গে সম্পর্ক হওয়াতে রড দিয়ে মেরেছিল, তাই ওই প্রসঙ্গটা বাদই দিলাম। যাই হোক, সবাই জানে যে এই লোকটা এমন, এই লোকটা মানে নিশি তো বলেছে, নিশির পরিবার যেহেতু মেনে নেয়নি, সেখানে সাবিনাকে কি করে তিশা লেলিয়ে দেয় এই লোকটার উপর। আর লোকটাই বা কেমন? তার এক্স গার্লফ্রেন্ড, এক্স ওয়াইফের বেআইনের সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড করে। মানে পুরুষ যদি এক নারীতে আসক্ত না থাকে, ধরে নিলাম চলে গিয়েছে, তাহলে পুনরায় বিয়ে করেছে, কিন্তু না, দেখতে পাচ্ছি সে এক এক করে অনেক হিন্দু একটা মেয়ের সঙ্গে বোধহয় সম্পর্কের কথা সে বলেছে। তো আমি জানি না আসলে আদালত কোন ভরসায় তার মেয়েকে তার সঙ্গে দেখা করতে দিবে। যাক বন্ধুরা, ক্লিয়ার হলো যে তিশা অশিক্ষিত গণ্ডমূর্খ, যে এই যে তানজিলা যে একটা পরিচয়হীন, এবং শুধু তাই নয়, নিশি তার হাজবেন্ডকে নিয়ে অতটা সুখী নয়। সুখী হলে সে কিছুতেই, তার যতই নাটক করুক আমি সুখী সুখী, তার এক্স বয়ফ্রেন্ডের কাছে ফোন দিত না। যদি তার মধ্যে আত্মসম্মান বোধ থাকতো, সে কখনোই সেদে সেদে জানার পরও, সে নিজেই বলছে যে এই ভিডিও ছাড়বেন, তো এত কিছু জানার পরও সেই বয়ফ্রেন্ডকে সে কল করতো না কিংবা আবার আলোচনার সম্মুখীন হতো না। সব মিলে কিন্তু আমরা এই পরিবারটাকে ধিক্কার জানাই। যদি আপনাদের রুচিতে বাঁধে এই পরিবারটিকে, তাহলে আজই বয়কট করুন। খুব দেখার জানার ইচ্ছা থাকলে ডাউনলোড করুন, ডাউনলোড করে আপনারা দেখুন, তাতে তারা
অন্তত ডলার ইনকাম থেকে দূরে থাকবে। আর তিশা যা শুরু করছে তা তো দেখতেই পাচ্ছেন, ইয়াং ইয়াং ছেলে মেয়েদের বউ সাজছে, তার বউ সাজার শখ যেন মেটে না। 60 বছরের বুড়ি ইয়াং ইয়াং ছেলেদের হয়তোবা এই বউ সাজতে সাজতে বেড পর্যন্ত নিয়ে যাবে। আমরা এই তিশার বর্তমান আচরণকে সুগার মাম্মি হিসাবেও দেখতে পারি। সুগার মাম্মিরা কিন্তু এমনই হয়, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়েদের উপর দৃষ্টি আকর্ষণ দেয়। হ্যাঁ অবশ্যই, যদিও একটা ছেলে দেখেছেন, বর্তমান কিন্তু সমকামিতা ছড়াছড়ি, সেই সমকামিতায়ও যে তিশা আসক্ত নয় সেটাই বা কী করে বুঝেন। তিশার আচরণ কিন্তু বড্ড ক্রিটিক্যাল। তাই এই সুগার মম থেকে আমি বলবো, যদি আমার ভিডিওটা পৌঁছে যায় ওই সব মাদের কাছে, ওই সব লাঠিয়ালের বউদের কাছে, লাঠিয়াল পরিবারের কাছে, অর্থাৎ পাপিয়া ইতিদের কাছে, তাহলে কন্ট্রোল করো তোমাদের ছেলে মেয়েকে, নইলে ফাঁদে পড়ে যাবে এসব সুগার মমেদের। সুগার মম কিন্তু সাংঘাতিক হয়, একবার যদি আঠা লেগে যায় সে আঠা ছাড়ানো কষ্ট হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, চলে যাই এবার আমরা অবশ্যই রাজের ব্যাপারে একটু কথা বলবো। রাজকে ইদানিং দেখা যাচ্ছে সে তার মোটামুটি তার বউ যা যা দিয়েছিল সবই ফেরত দিয়ে দিয়েছে, এমনিকি মোটরসাইকেল 2 নাম্বারই কিনেছিল সেটাও ফেরত দিয়েছে। কিন্তু উগ্রতা দেখাচ্ছে শারমিন। শারমিন কী করছে, যখন তখন আবার বাবার বাড়ি ছুটে যাচ্ছে এবং রাজকে ফোন করে বলছে আমি ঘর নোংরা করে রেখেছি, রান্নাঘর এ করে রেখে যাচ্ছি, তুমি এগুলা পরিষ্কার করো। রাজও কিন্তু খুব টেকনিক্যালি দর্শকদের বুঝিয়ে দিচ্ছে, দেখেন আমার বউ এই কী করে রেখে গিয়েছে, এই যে ভাতের মধ্যে মাছি পড়ে আছে, এই ভাত খাবে কি করে, ভাতের ঢাকনিটা পর্যন্ত দিয়ে যায়নি। এত ব্যস্ত কিসের, এত ব্যস্ততা কিসের শারমিনের? নিজের সংসারে থালাবাটি ধুয়ে রেখে যেতে পারে না, ভাতটা পর্যন্ত ঢেকে রেখে যাওয়ার সময় নেই, কল আসলেই একা একা ছুটে যাচ্ছে। অবশ্যই রাজের মনে যদি এখন কোনো রকম সন্দেহ দোলা দেয়, সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু এই শারমিনের নিতে হবে। শারমিনের সংসার, আসলে শারমিনের মা তো চায় না, সাথে 2 ভাইও চায় না, অর্থাৎ বাবু এবং বেলাল, এরাও চায় না যে শারমিনের সংসার হোক। কারণ শারমিন হলো সংসারে যে একটা ভালো একটা পজিশন তৈরির কিংবা একটা টাকা যে এমনটা দিয়ে থাকে সংসারে থাকলে সেই টাকার ভাগটা রাজ পাবে, এইটা যখন তাদের মাথায় আসে তাদের মাথায় তখন কাজ পায় না। যদিও বারবার আমরা শুনে থাকি রাজ নিজেই সংসার চালায়, হ্যাঁ রাজ নিজেই সংসার চালায়, কারণ শারমিনের কাছে বারবার শারমিনকে সাথে নিয়ে এই কথাটা রাজ কিন্তু বলে থাকে। তো রাজের যখন ওই যে 2 নাম্বারই মোটরসাইকেল বিক্রি করে দিল, ঠিক তখনই এই যে মোটরসাইকেল 3,40,000, হ্যাঁ এই যে বাবুর যে মোটরসাইকেল নিয়ে এসছে এটার দাম 3,40,000। তো বাবু তো খুশিতে 8খানা, আর মিম যৌতুক দিয়ে তার হাজবেন্ডকে বসে আনলো, অর্থাৎ হাজবেন্ডকে তার হাতের মুঠোয় নিয়ে আসলো মোটরসাইকেলটা দিয়ে। 3,40,000 টাকার মোটরসাইকেল বাবুর কাছে তো অকল্পনীয়, বাবুর অযোগ্য, বাবুর বংশধর 14 গোষ্ঠীর মধ্যে তো মিমও পড়ে, কারোর যোগ্যতায় কি সম্ভব 3,40,000 মোটরসাইকেল কল্পনা করা? বাবু যখন এটা পেয়েছে তখন তো তার 32 দাঁতই শুধু নয়, পারলে আরও কিছু বের করে সে নাচতে থাকে। তো মিম এই 3,40,000 টাকার মোটরসাইকেল দিতে গিয়ে নাকি অনেক কিপটামি করেছে। আসলে কি তাই? আমরা তো বরাবরই মিমকে দেখি সে কিপটামি করে থাকে। অন্তত খাবার দাবারের ব্যাপারে নিজেরা যখন খাওয়া দাওয়া করে, নিজের ওই 3 জন বাবু আর তার মেয়ে যখন খাওয়া দাওয়া করে তখন বাদে বাড়তি লোক আসলে বরাবরই সে কিপটামি করেছে। যদিও সে সনের ঘর ওইসব কি ডাইনিং টেবিল বানিয়ে টানিয়ে নিজেকে কি না কি মনে করেছিল, টাকা নষ্ট করেছিল, তখন এটা ওটা খাবার রাখতো, সেই খাবারগুলোও কি খুব উন্নত মানের ছিল? ভর্তা, একটু গরুর মাংস, ব্রয়লার মুরগি, এগুলাই চলতো। ব্রয়লার মুরগি খাওয়া ভিউয়ার্সরা ত্যাগ করুন, কারণ ব্রয়লার মুরগিতে বর্তমানে প্রচুর ডায়রিয়ার জীবাণু পাওয়া যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা ওই যে ব্রয়লার মুরগি ড্রেসিং করেন, শুধু ব্রয়লার মুরগিই নয়, কখনো কোনো ড্রেসিং করা কোনো জিনিস ঘরে আনবেন না, ওর মধ্যে হাজার হাজার জীবাণু থাকে, যেটা আপনাকে ক্যান্সার হবার জন্য ঝুঁকি মুখে ফেলতে পারে। তাই মুরগি যদি কেটে আনতে হয় তাহলে সুলে নিয়ে আসুন, বাট ওই যে গরম পানির মধ্যে ড্রেসিং করবেন না। আর ব্রয়লার মুরগিতে প্রচুর বর্তমানে ডায়রিয়ার জীবাণু পাওয়া যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ফাঁকে আপনাদের এই মেসেজটা দিয়ে দিলাম। তো বন্ধুরা চলুন যাওয়া যাক এবার এই যে মোটরসাইকেল দিয়ে কিনেছে বাবু গ্রামে বসে, এই 3,40,000 মোটরসাইকেল চালানোর জন্য না ভাড়াতে খাটানোর জন্য? গ্রামে গঞ্জে কিন্তু প্রচুর মোটরসাইকেল
মানে দিয়ে মানুষ ব্যবসা করছে। শুনেছি যে কেউ কেউ নাকি 1,500 3,000 টাকা পর্যন্ত কখনো কখনো ইনকাম করে থাকে। বাবু কি তবে চেষ্টা করবে এই মোটরসাইকেল দিয়ে সে ইনকাম করার, লোক বহন করার জন্য? সে কি মোটরসাইকেল কিনেছে? যাক বন্ধুরা, সময় বলে দিবে সে মোটরসাইকেল কতদিন তার ভালো লাগে, মিম তাকে কিভাবে পোষায় রাখতে পারে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক এবার শুকনি কালি শারমিনকে নিয়ে কথা। শারমিন এবং শারমিন বলতে শুকনি কালি শারমিনকে বলবো, সে গত 2 দিন আগে ভিডিওতে সমস্ত ঘর ঘুরে ঘুরে তার হাজবেন্ড আছে কিনা দেখালো। মানুষ তো একেবারে বোকা, ভিউয়ার্সরা তো বোকা। তোমার স্বামীকে তুমি যদি ছাদে উঠিয়ে নিচে নামিয়ে সমস্ত ঘর প্রদর্শন করে বলো যে আমার স্বামী নেই, এই দেখেন আমরা 3জন আছি, তাহলে এটা মানে কি বলবো, একটা ছেলে খেলা বুঝ দেওয়া আপনাদের, সেটা দিয়ে দিল। যেখানে তার 1 ঘন্টা আগেই সাবিনা বলেছে যে এই যে আমার বাসায় আমার ভাই বাচ্চাদের পৌঁছে দিয়ে গেল, তার ভাই বউ এবং বাচ্চাদেরকে শাহিন পৌঁছে দিয়ে গেল। সাবিনার এই কথা তো একটা মানে প্রতিবাদ তুমি করলে না যে তার বোন বলেছে এটা ওটা আদৌ নয়, আমি একাই গিয়েছি, তা তো বললে না। সাবিনা বলল যে আমার ভাই 2 দিন পর হতেই ওই বাড়িতে সবসময় আসা যাওয়া করে, থাকা খাওয়া করে, ওখানেই ঘুমায়। হ্যাঁ বন্ধুরা, আমরাও দেখেছি যে 2-3 দিন পরই শাহিন ওই বাড়িতে আসা যাওয়া করছে। শুধু তাই নয়, শাহিনকে আর কারোর ভিডিওতে দেখা যায়নি। 2-3 দিন পর সে কিছু 2-1টা ভিডিও দিয়ে তারপর এখন সে ভিডিও দেয় না। শুধু তাই নয়, খুকির ভিডিওতে এখন তাকে দেখা যায় না। চলে আসুন এবার শারমিনের যে মিথ্যা কথা বলেছে। শারমিন একদিন ওই যে আমার আগের ভিডিওতে বলেছি, সে বলেছে কখনো শুনেছেন কণ্ঠ? হ্যাঁ শুনেছি। তোমার ছেলে যখন কান্না করে তার পাশে তোমার হাজবেন্ডের কণ্ঠ আমরা শুনতে পেয়েছি। কত মিনিটে, কত সেকেন্ডে, মেবি 9 মিনিট 35 সেকেন্ডের মধ্যে, মানে 9 মিনিটের পর 1 থেকে 35 সেকেন্ডের মধ্যেই তোমার হাজবেন্ডের কণ্ঠ শোনা গিয়েছে। তারপর হতেই আমি নড়ে চড়ে বসেছি, তুমি মিথ্যাবাদী। ঠিক তারপরেই সাবিনা এসে ঘোষণা দিল যে তোমার ঘরে তোমার হাজবেন্ড সবসময় থাকে, তাই সবসময় থাকে। আমার কথা একটু বেঁধে গেল। তো যাই হোক বন্ধুরা, তো এই যে এইসব নাটকবাজি থেকে আপনারা দূরে যান। আপনারা যত এদেরকে বয়কট করবেন তত এরা কর্মমুখী হবে, দেশের উন্নয়ন হবে। এখন এরা যেটা করছে সেটা অলস। দেখেছেন সাবিনা 2-1 দিন ধরে জিম করছিল, 4-5 দিন আমরা জিম 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 পাগল হয়ে গিয়েছে। কোথায় গিয়েছে সে জিম? এখন সে এমন ভাব করছে, খাওয়া দাওয়া সব কিছু দেধারসে করে যাচ্ছে, মিষ্টি থেকে ভাজি পোড়া কোনো কিছুই নাই, 3 বেলা ভাত গিলছে, জিম উদাও হয়ে গিয়েছে, সে ভাব দেখাচ্ছে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে। তো আমি বলবো এত প্রেগনেন্ট হওয়ার কি, বাচ্চাটা কেবলই হাঁটছে, এখনই আবার এত কেন? তোমার কি মানে কি বলবো, কিছু বলার নেই এদেরকে আসলে। এদের